নির্ধারিত টাকার সব পরিশোধ করেও এবার হজে যেতে পারেননি অনেকে। বিমানের হজ ফ্লাইটের শেষ দিনে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। ফেব্রুয়ারি মাসে পরিশোধ করলাম, এখন আজকে আমার বিভিন্ন রকমের কথা বলতে দিচ্ছি দিব। এই ফোনে আসতেছে আপনারা আসেন, সব আসেন। এবার আসার পরে ফোন ধরতেছে না। সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ হজ এজেন্টদের। মন্ত্রী মহোদয় কয়েকবার বলছে, আশ্বাস দিছে, যদি সময় আছে 2-1 দিনের মধ্যে তোমরা কোটার ব্যবস্থা করে আমাদের হাজির আমরা যেতে পারি। প্রতারণার অভিযোগে মতিঝিল থানায় মামলা, 2 এজেন্ট গ্রেফতার। হজ ক্যাম্পে অভিযোগের ভিত্তিতে হজ ক্যাম্পের লোকজনকে তাদের আটক করে পরবর্তীতে বিমানবন্দর থানায় তারা প্রেরণ করে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদুল আজহায় ও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা। 11 সেপ্টেম্বর সহ এবার সরকারি চাকরিজীবীরা ছুটি পাচ্ছেন টানা 6 দিন। সম্পদ গোপন ও পেনশনের টাকা আত্মসাতের মামলায় এক উপসচিব সহ 2 সরকারি কর্মকর্তা গ্রেফতার। নির্বাহী বিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে মন্তব্য সাবেক পিএসসি সচিবের। সরকারি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ নিবিড় করতে দেশীয় অ্যাপস আলাপন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, ডিজিটাল বাংলাদেশের পথে দেশ আরও এক ধাপ এগিয়ে গেল। বিভিন্ন অভিযানে নিহত 13 জঙ্গির লাশ মর্গ থেকে নেয়ার জন্য পুলিশকে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের চিঠি। সিরাজগঞ্জে জেএমবির সুইসাইড স্কোয়াডের 4 নারী সদস্য আটক। এএফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে অব্যাহত বাংলাদেশের জয়রথ। আমিরাতকে 4-0 গোলে হারিয়ে অপরাজিত থেকে চূড়ান্ত পর্বে কৃষ্ণার দল। বাংলাদেশ বিমানের হজ ফ্লাইটের শেষ দিনেও ভিসা ও টিকিট না পাওয়ায় যেতে পারেননি অনেক যাত্রী। আশায় বুক বেঁধে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে তাদের। এদিকে সংশ্লিষ্ট এজেন্সিগুলো এখন চাইছে সরকারি হস্তক্ষেপ। এদিকে আজ সকাল থেকে বিমানের নির্ধারিত 6টির পাশাপাশি অতিরিক্ত 3টি ফ্লাইট আজ ঢাকা ছেড়ে গেছে। জটিলতা কমাতে শেষ দিনে আশকোনা হজ ক্যাম্পে যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। সম্পূর্ণ টাকা আমি পরিশোধ করেছি, ফেব্রুয়ারি মাসে পরিশোধ করলাম, এখন আজকে আমার বিভিন্ন রকমের কথা বলতে দিচ্ছি দিব। এখন আমি আমার আত্মীয় স্বজনদেরকে যে টাকাটা আমাদেরকে দেওয়া হইলো তাদেরকে আমি এখন দিতে পারছি না। শেষ ফ্লাইটেও যেতে না পারার কষ্ট এই ব্যক্তির চোখে মুখে। তার মতো অনেকেরই এবার টিকিট ভিসার জটিলতায় যাওয়া হচ্ছে না সৌদি আরবে। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি। মেডিকেল করাচ্ছে, সব টাকা পয়সাগুলো নিয়ে নিছে। নেওয়ার পর আমাকে এই ফোনে আসতেছে আপনারা আসেন, সব আসেন। এবার আসার পরে ফোন ধরতেছে না। শেষ মুহূর্তে অভিযুক্ত এজেন্সিগুলো জানিয়েছে তাদের অসহায়ত্বের কথা। যারা বেশি প্রভাবশালী, যারা আইটির সাথে ডাইরেক্ট কানেকশন ছিল, কোনো একটা সিস্টেমে তারা ঢুকালাইছে। আমাদের হাজিরা এখনো অপেক্ষায় আছে। মন্ত্রী মহোদয় কয়েকবার বলছে, আশ্বাস দিছে, যদি সময় আছে 2-1 দিনের মধ্যে তোমরা কোটার ব্যবস্থা করে আমাদের হাজির আমরা যেতে পারি। সোমবার বাংলাদেশ বিমানের 9টি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। পাশাপাশি এদিন যাত্রী পরিবহনে নির্ধারিত ছিল সৌদি এয়ারলাইন্সের 10টি ফ্লাইট। জটিলতা এড়াতে আশকোনা হজ ক্যাম্পে যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়। নতুন লোক হাতে নিয়োগ দেওয়া হয়েছে, এখানে এই লোকগুলোর অভিজ্ঞতা কমের কারণে হয়তো আমাদের কিছু কষ্ট হচ্ছে, কিন্তু সিস্টেম ভালো। এটা 30 তারিখে আমাদের কাছে হস্তান্তর করে দিয়েছে, আমাদের আল্লাহ দিলে কোনো অসুবিধা হয় নাই। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আচ্ছা সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়। এবছর 4 আগস্ট শুরু হয় হজ ফ্লাইট, আর ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী 17 সেপ্টেম্বর থেকে। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে হজ যাত্রীদের টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে রাজধানীর আশকোনা থেকে 2 এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে মেসার্স শুভ ইন্টারন্যাশনাল ও চট্টলা হজ এজেন্সির 2 কর্মীকে আটক করা হয়।
পরে তাদেরকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়। সোমবার তাদের দুইজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় মতিঝিল থানা পুলিশ। টিকিটিং এর সমস্যা ছিল, হজ যাত্রীদের ভিসা হয়েছে, টিকিটিং এর টাকাও জমা দিচ্ছে, টিকিট তারা করতে পারে না, যার কারণে হজ ক্যাম্পে অভিযোগের ভিত্তিতে হজ ক্যাম্পের লোকজনকে তাদের আটক করে পরবর্তীতে বিমানবন্দর থানায় তারা প্রেরণ করে। ঘটনাস্থল মতিঝিল থানায় বিধায় এখানে প্রেরণ করে। এক নিয়মিত মামলা হওয়ার পর আমরা কোর্টে দুজন আসামিকে পাঠিয়ে দিই। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 11 সেপ্টেম্বর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই ঘোষণার ফলে টানা 6 দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। 11 সেপ্টেম্বর রোববার ছুটি ঘোষণার ফলে ওই দিন থেকেই ঈদুল আজহার সরকারি ছুটি শুরু হচ্ছে। 11 সেপ্টেম্বরের এই ছুটির পরিবর্তে আগামী 24 সেপ্টেম্বর শনিবার অফিস আদালত খোলা থাকবে। এর আগে সকালে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। এরপরই নির্বাহী আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়। এর আগে গত ঈদ উল ফিতরেও একইভাবে নির্বাহী আদেশে টানা 9 দিনের ছুটি কাটিয়েছিল সরকারি চাকরিজীবীরা। এদিকে 11 সেপ্টেম্বর থেকে ঈদুল আজহার ছুটির ঘোষণায় আনন্দ প্রকাশ করেছেন সরকারি চাকরিজীবীরা। এর ফলে ঈদ যাত্রার ভোগান্তি এবার অনেক কম হবে বলেও প্রত্যাশা তাদের। নির্বাহী আদেশটা পাওয়ার পর আমাদের কর্পোরেশনের সবার প্রতিক্রিয়াই আসলে অত্যন্ত আনন্দ, সবাই আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে। এটা আসলে আমাদের একদিন না, আমরা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আমাদের এটা 3 দিনের ছুটি পাওয়ার সমতুল্য, কারণ আগে একদিন শুক্রবার শনিবার আমাদের অফ ডে। আমি আসলে শুরু থেকে ভাবছিলাম এবার ঈদে বাড়ি যাব কি যাব না, কারণ মাত্র 3 দিন ছুটি। আমার গ্রামের বাড়ি অনেক দূরে, তো যেতে আসতেই অনেক সময় চলে যায়। এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেই সুযোগ, আমাকে বিশেষ করে সেই সুযোগটা করে দিয়েছেন। দূরে বাসায় যাবে তাদের ক্ষেত্রে যে আমরা 2 দিন আগে ছুটি পাওয়াতে আমরা যে আগে বাসের যে জ্যামের প্রকোপটার থেকে আমরা কিছুটা হলে মুক্ত পাবো। বাড়তি পেয়েছি, এই জন্য আমাদের তাতে যে এবং যানজট যেন না হয়, ওই কারণে আমরা আগে যে ছুটি কাটা চলে আসবো। সরকারি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ সহজ করতে দেশীয় মেসেজিং অ্যাপস আলাপন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক শুরুর আগে এই অ্যাপসের উদ্বোধন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী অ্যাপসটির মাধ্যমে বরিশালের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। উদ্বোধনের পরপরই প্রধানমন্ত্রী বলেন, এই অ্যাপসের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশের পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল। এ সময় দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বরিশালের উন্নয়নের জন্য যা যা করণীয় এটা কারো চাইতে হয়নি, আমরা নিজেরাই, কারণ দক্ষিণাঞ্চল সবসময় অবহেলিত, আমরা সেই বিষয়গুলি ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। কাজে এটা প্রাপ্তি সাপেক্ষে যখন যা প্রয়োজন অবশ্যই আমরা সেটা করব। তো আজকে যে কাজটা হলো, আমি মনে করি যে আলাপন অ্যাপ প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে যেটা করা যাবে যে আমরা সরকারি কর্মকর্তাদের সাথে নিরাপদে যোগাযোগ রক্ষা করা যাবে, বিভিন্ন বিষয়ে আলোচনা করা যাবে, এই বিষয়গুলি খুব সহজ হয়ে গেল। সন্ধ্যার সময় আরো থাকছে। 48 ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণের কোরবানির বর্জ্য অপসারণ করার প্রতিশ্রুতি মেয়রের। নির্ধারিত স্থানে আবারও পশু জবাই করতে নগরবাসীর প্রতি আহ্বান। সাম্প্রতিক বিভিন্ন অভিযানে নিহত জঙ্গিদের মরদেহ মর্গ থেকে নিয়ে যেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কলেজ অধ্যক্ষ জানান, মর্গের স্থান সংকুলনের অভাবে এই চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার কথা স্বীকার করে ডিএমপি বলছে, লাশ নিতে এখনো তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। আর পুলিশ প্রধান বলছেন, সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করবেন তারা। সে সময়ের মধ্যে কেউ যোগাযোগ না করলে লাশ আঞ্জুমান মফিদুল ইসলামকে দিয়ে দেওয়া হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। রাজধানীর কল্যাণপুরে 26 জুলাই পুলিশের বিশেষ অভিযানে নিহত হয় 9 জঙ্গি। 27 আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি বিরোধী অপর অভিযানে নিহত হয় 3 জন। সবশেষ গেল শুক্রবার রূপনগরে পরিচালিত হয় জঙ্গি বিরোধী আরেকটি অভিযান, এতে নিহত হয় 1 জঙ্গি। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ বলছেন, হাসপাতালের মর্গের ফ্রিজে 20 চেম্বারের মধ্যে লাশ সংরক্ষণের উপযোগী রয়েছে 12টি। এসব ফ্রিজে রাখা 16টি লাশের মধ্যে 13টিই হচ্ছে নিহত জঙ্গিদের। ফলে অন্য লাশ সংরক্ষণ ও দৈনন্দিন কাজে দুর্ভোগ হচ্ছে তাদের। সবগুলো চেম্বারে পরিপূর্ণ, সুতরাং এখন কোনো ডেড বডি আসলে তাদেরকে রাখার জন্য জায়গা
নেই, অপ্রতুল। পুলিশ কমিশনার মহোদয়ের কাছে চিঠি দিয়েছি। এই আমাদের এই চেম্বারে এই মৃতদেহগুলো আছে। সরকারি নিয়ম অনুযায়ী এগুলো নেক্সট পরবর্তী পরিকল্পনা কি ওইটা জানানোর জন্য। চিঠি পাওয়ার কথা স্বীকার করে ডিএমপি বলছে এই 3টি অভিযানে নিহত জঙ্গিদের ডিএনএ সহ প্রয়োজনীয় কিছু পরীক্ষা এখনো শেষ হয়নি। এছাড়া লাশ গ্রহণের জন্য কেউ যোগাযোগ করেনি তাদের সঙ্গে। অবশ্যই এখানে ক্যাপাসিটির সীমাবদ্ধতা বা সংকুলন নাও হতে পারে। এই যে জঙ্গিরা যে মারা গেল তাদের কিন্তু কোনো আত্মীয় স্বজন, আমরা লাশ কাকে দিব যদি তারা কেউ আবেদন এখানে না করে। আর পুলিশ মহাপরিদর্শক বলছেন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষ হলেই লাশগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের তদন্তে যা যা দরকার সেগুলি শেষ করে যদি কেউ ক্লেম করে আমরা নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে দিয়ে হস্তান্তর করতে পারবো। আর যেগুলি ক্লেম করবে না আঞ্জুমান মফিজুল ইসলামের তত্ত্বাবধানে অথবা আমাদের তত্ত্বাবধানে আমরা তখন কেমন করে দিতে পারবো। পুলিশ প্রধান আরো বলেন যে কোনো অভিযানের সময় সন্দেহভাজনদের জীবিত ধরতে সর্বাত্মক চেষ্টা করেন তারা, কিন্তু এসব জঙ্গি অভিযানের শুরুতেই পুলিশকে আক্রমণ করায় হতাহতের ঘটনা ঘটে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে জেএমবির 4 নারী সদস্যকে আটক করা হয়েছে। তারা আত্মঘাতী স্কোয়াডের সদস্য বলে দাবি করেছে পুলিশ। ভোরে কাজীপুর উপজেলার বড়ইতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় জিহাদি কর্মকাণ্ড পরিচালনা ও জঙ্গি সদস্য সংগ্রহ করছে এমন সংবাদের ভিত্তিতে বড়ইতলা গ্রামের আবু সাইদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ফুলেরা বেগম, শাকিলা খাতুন, সালমা খাতুন ও রাজিয়া বেগম নামে জেএমবির 4 নারী সদস্যকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে জঙ্গিবাদী বই ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে। ওয়ান্টেড ফরিদুল, তার 2 বোন, মা এবং তাদের একজন প্রতিবেশী সহ মোট 4 জন মহিলা সদস্যকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। আত্মঘাতী হামলার জন্য তারা প্রস্তুত ছিল এবং তাদের ভাষায় যারা ইসলামের শত্রু, কাফির, মুশরিক, মুরতাদ এই ধরনের লোকজনদেরকে তারা তাদের হাইকমান্ডের নির্দেশে তারা সেখানে এই ফিদাই হামলার মাধ্যমে হত্যা করার পরিকল্পনা তারা করেছিল বলে আমাদের কাছে জানায়। সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলায় গ্রেফতার করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মোহাম্মদ আমিনকে। অন্যদিকে পেনশনের অর্থ গরমিল করে 16 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হয়েছেন বর্তমানে কুমিল্লায় কর্মরত এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার হিসাবরক্ষণ অফিসের অডিট কর্মকর্তা। এদিকে সাবেক পিএসসি সচিব সাদাত হোসেন বলেছেন নির্বাহী বিভাগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পদেরও হিসাব নেওয়া প্রয়োজন। মামলার এজাহারে উল্লেখ করা হয় দুর্নীতি দমন কমিশন সম্পদের তথ্য চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মোহাম্মদ আমিন 48,67,000 টাকা গোপন করে সম্পদ বিবরণী দাখিল করে। এ অভিযোগে 20 জুলাই রমনা থানায় ডক্টর মোহাম্মদ আমিনকে আসামি করে মামলা করে দুদক। সোমবার মগবাজারের নিউ সার্কুলার রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার হিসাবরক্ষণ অফিসের অডিটে কর্মরত থাকার সময় পেনশনের টাকা ছাড় করাতে গিয়ে অতিরিক্ত টাকা উত্তোলনের মাধ্যমে 16 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বর্তমানে কুমিল্লা জেলার হিসাবরক্ষণ অফিসের অডিট কর্মকর্তা আব্দুল বারেককে গ্রেফতার করে দুদক। দুদক সচিব আবু মোহাম্মদ মুস্তফা কামাল জানান দুর্নীতি প্রতিরোধে গ্রেফতারকৃতদের আয়ের উৎস জানতে এবং আরো কোনো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিবরণীটি যখন আমরা পরীক্ষা করে দেখি, যাচাই করে দেখার পর দেখা গেল যে তিনি 48,67,000 টাকার সম্পদের তথ্য সেটিতে গোপন করেছেন। অন্যদিকে সাবেক পিএসসি সচিব সাদাত হোসেন জানান ক্ষমতা বা প্রভাব যেখানেই আছে সেখানে দুর্নীতির ঘটনা ঘটছে এবং সরকারের নির্বাহী বিভাগের এসব দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত করার স্বার্থেই খুঁজে বের করতে হবে এসব দুর্নীতি। সরকারি অফিসে দিলে বলে যার হাতেই ফাইল থাকে তার হাতেই ক্ষমতা থাকে, আর ক্ষমতা থাকে ক্ষমতার মিসইউজ পোর্টার যেগুলি মানে ট্রলি ঠেলে বিমানের ওখানে তার মানে 3টা মার্কেটের মালিক হয়, এগুলি তো যারা করে তাদের প্রচুর সম্পদ হয়। এইটা ধরা উচিত, আরো উপরের দিকে ধরতে হবে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত থাকার সময় 8 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বর্তমানে পটুয়াখালীর বাউফলের চেয়ারম্যান মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। পরিকল্পিতভাবেই নিউ ইয়র্কে নাজমা খানমকে হত্যা করা হয়েছে। গ্রেফতারকৃত তরুণের বিরুদ্ধে অভিযোগ দায়ের। এ হত্যাকাণ্ড বিদ্বেষমূলক দাবি বাংলাদেশি কমিউনিটির। রাজধানীর ট্রাফিক সিগন্যাল পদ্ধতি কোটি কোটি টাকা ব্যয়ে ডিজিটাল করা হলেও শেষ পর্যন্ত ভরসার নাম ট্রাফিক পুলিশের হাতের ইশারা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তাই রাজধানীর সড়কগুলোতে বাড়ছে যানজট।
বিশ্লেষকরা বলছেন সড়কে সিসিটিভি বসানোর পাশাপাশি গাড়ি নিয়ন্ত্রণে ট্রাফিকদের হাতে দিতে হবে রিমোট কন্ট্রোল। সরকার বলছে সমস্যা সমাধানে বিকল্প ব্যবস্থা নিয়ে গবেষণা চলছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। নিয়ন্ত্রণহীন ছুটছে অসংখ্য গাড়ি। স্বয়ংক্রিয় সিগন্যাল পদ্ধতি থাকা সত্ত্বেও তা কাজ না করায় ট্রাফিক বিভাগের সদস্যরা হাতের ইশারায় নিয়ন্ত্রণ করছেন ছুটে চলা গাড়িগুলো। রাজধানীর সব ব্যস্ত সড়কের কয়েক লাখ গাড়ি নিয়ন্ত্রণের চিত্র এমনই। বেপরোয়া চালকরা হাতের ইশারা না মানায় মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে বলেও দাবি ট্রাফিক বিভাগের। অনেক সময় দেখা যায় যে গাড়ি ব্রেক না করা হচ্ছে, গাড়ির উপর লাগাই দিতেছে। সিগন্যাল মানতেই চায় না, জোরপূর্বক ঠেকাইতে হয়। 2005 সালে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে নগরের 59টি মোড়ে চালু করা হয়েছিল স্বয়ংক্রিয় সিগন্যাল পদ্ধতি। তবে নানা অনিয়মের এই শহরে নগরবাসীর গাড়ি নিয়ন্ত্রণে তা বেশি দিন চালু রাখতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই স্বাধীনতার 4 দশক পর এসে এখনো খোদ রাজধানীতে পুরো ট্রাফিক ব্যবস্থা চলছে অপরিকল্পিত ও অগোছালোভাবেই। পরিসংখ্যানে দেখা যায় রাজধানীতে যানজটের ফলে বছরে বাণিজ্যিক ক্ষতি হয় 21,000 কোটি টাকারও বেশি। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে ঢাকাকে যানজট মুক্ত করতে হলে সিগন্যাল পদ্ধতি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ না করে সার্জেন্টদের হাতেও গাড়ি নিয়ন্ত্রণের ক্ষমতা দিতে হবে। একটা পদ্ধতি চিন্তা ভাবনা করা হচ্ছিল সেমি অটোমেটিক, অর্থাৎ যখন যানবাহনের মাত্রা কম থাকবে তখন অটোমেটিক ভাবে চলবে, আর যখন যান চলাচল অনেক মাত্রাতিরিক্ত হয়ে যাবে তখন পুলিশ যেটা করবে হাতে একটা রিমোট কন্ট্রোল থাকবে। রিমোট কন্ট্রোলটাকে চাহিদা মোতাবেক গ্রিনটাকে সেট করে দিবে, হাত দিয়ে না। রিমোট কন্ট্রোল সিস্টেমটা এবং অটোমেটিক সিস্টেম, এই দুটো সিস্টেম একসাথ করে আমরা খুব সত্বর আমরা হয়তো অপারেশনে চলে যাব। তবে ট্রাফিক সিগন্যাল পদ্ধতি স্বয়ংক্রিয় কিংবা হাতের ইশারায় যেভাবেই হোক না কেন যানজট কমাতে সবার আগে গাড়ি চালকদের নিয়ম অমান্য করার প্রবণতা কমাতে হবে বলে মনে করেন সংশ্লিষ্ট সকলেই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। 48 ঘন্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণের জন্য ট্যানারি মালিকদের সময় বেঁধে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে সচিবালয়ে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে চামড়ার দামের সাথে সামঞ্জস্য রেখে এবার বাস্তবসম্মত দাম নির্ধারণের উপর জোর দেওয়া হবে। এছাড়া লবণের দাম স্থিতিশীল রাখতেও তদারকি হচ্ছে বলে জানান তিনি। চামড়া শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদেরকে কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ এবং তা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জনসাধারণকে অবহিত করতে হবে। অনেক অসাধু লবণ ব্যবসায়ী লবণের দাম বৃদ্ধি করার চেষ্টা করতে পারে। লবণের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে, এই ব্যাপারে আমরা সচেতন এবং আমরা ইতিমধ্যেই 1.5 লক্ষ টন লবণ আমদানির সিদ্ধান্ত গ্রহণ করেছি। আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া এবং প্রক্রিয়াজাত চামড়ার মূল্যের সাথে সামঞ্জস্য থাকা প্রয়োজন। নির্ধারিত স্থানে নগরবাসীকে কোরবানির পশু জবাই করতে আবারও আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। 48 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। সকালে নগর ভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 583টি স্থান কোথায় হবে সেগুলো বিভিন্ন জায়গাতে আমরা দিয়ে দেব। বিশেষ করে প্রত্যেকটি ওয়ার্ড এলাকাতে আমরা ব্যানারের মাধ্যমে আমরা নিশ্চিত করে দেব। পশুর হাটগুলোতে আমরা বলে দেব, আমরা পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে বলে দেব। আমাদের কষাইয়ের ব্যবস্থা থাকবে, পানি দিয়ে ধৌত করার ব্যবস্থা থাকবে। নগরবাসীকে আহ্বান জানাই, আপনারা নির্দিষ্ট স্থানে এসে পশু কোরবানি করুন। নিউ ইয়র্কে বাংলাদেশি নারী নাজমা খানম হত্যার ঘটনায় জোনাথন গ্যালভেজ মার্টিন নামে এক তরুণের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে হত্যা ও অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। ছিনতাইয়ের উদ্দেশ্যেই গ্যালভেজ এ হত্যাকাণ্ড চালিয়েছে বলে স্বীকারোক্তি দিলেও বাংলাদেশি কমিউনিটির দাবি এ হত্যাকাণ্ড বিদ্বেষমূলক। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশি নারী নাজমা খানম হত্যার ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার গ্যালভেজ মার্টিনকে আদালতে নেয় পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। 16 সেপ্টেম্বর আদালত তার বিরুদ্ধে প্রথম শুনানির দিন ধার্য করেছেন। 9 সেপ্টেম্বর আসামি পক্ষের আইনজীবী নিয়োগ দেওয়ার কথা রয়েছে। গ্যালভেজের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক হত্যার অভিযোগ আনে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড ব্রাউন। নাজমা খানমের হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো জানা না গেলেও এ ধরনের হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী আদর্শকে দোষারোপ করেন নিউ ইয়র্কের স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিন।
এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি লাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি চাই এই হত্যাকাণ্ডের সুবিচার হোক। হত্যাকাণ্ডের স্থলে রোববার বিক্ষোভ সমাবেশ করে প্রবাসী বাংলাদেশিরা। হত্যাকাণ্ডটি বিদ্বেষমূলক উল্লেখ করে তারা এর সুষ্ঠু বিচার দাবি করেন। সমাবেশে অ্যাসেম্বলি ওমেন এলিসা হাইম্যান সহ স্থানীয় মূলধারা রাজনীতিক ও প্রবাসীরা বক্তব্য রাখেন। যুক্তরাষ্ট্রের স্বাধীন মূল্যবোধের উপর হামলা মানে গোটা জাতির উপর হামলা। আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি চাই না। এইটা যদি রবারি কেস হইতো তাহলে তার থেকে যা ছিল তার নেওয়ার চেষ্টা করতো, তাতে কিছুই নেওয়া হয় নাই। এটা সম্পূর্ণভাবেই প্রমাণ করে যে এটা একটা হেট ক্রাইম। দিন দিন এখানে অনেক ক্রাইম বেড়ে যাচ্ছে, আমরা সিকিউরিটি চাচ্ছি। অভিযুক্ত গ্যালভেজ এক প্রবাসী বাংলাদেশির বাসায় ভাড়া থাকতেন বলে জানা গেছে। গ্রেফতারের আগের দিনই তার সন্ধানদাতার পুরস্কার $2,500 থেকে বাড়িয়ে $10,000 ঘোষণা করে কর্তৃপক্ষ। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এএফসি অনূর্ধ্ব-16 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের খবর। নিজেদের শেষ ম্যাচেও জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করা সানজিদা কৃষ্ণা রানীরা এদিন সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে 4-0 গোলের ব্যবধানে। এর ফলে নিজেদের গ্রুপে 5 ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে বাছাই পর্ব শেষ করল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। দলের হয়ে কৃষ্ণা 2টি এবং অনুচিং মগিনী ও তহুরা খাতুন 1টি করে গোল করেন। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে এমন কমপ্লিমেন্ট বাংলাদেশ পুরুষ ফুটবল টিম ঠিক কবে পেয়েছে তা খুঁজতে হয়তো ইতিহাসই ঘাটতে হবে, কিন্তু সেখানেই ব্যতিক্রম দেশের নারী ফুটবলাররা। বিষয়টি যেন একরকম অভ্যাসে পরিণত হয়ে গেছে এই লাল সবুজ প্রতিনিধিদের। অর্জনের খাতায় যা লিখার ছিল সে মহাকাব্য রচিত হয়েছে গেল ম্যাচেই। সেই কুশীলবরা তাই এদিন আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছিলেন অনেকটা নির্ভর হয়েই। তবে ফুরফুরে মেজাজে থাকলেও ম্যাচের শুরু থেকে আক্রমণটা তাদের ছিল ক্ষুরধার। খেলার 2 মিনিটে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। সে যাত্রায় প্রতিপক্ষের গোলরক্ষক বাধা সৃষ্টি করলেও পরবর্তীতে তারা আর পেরে ওঠেনি কৃষ্ণাদের স্কিলের কাছে, যার প্রমাণটা অধিনায়ক দেন এর মিনিট 2 পরই। 18 মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ, কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ায় বেরসিক গোলপোস্ট। তবে ম্যাচের 36 মিনিটে পেনাল্টি মিস করে ব্যবধান বাড়ানোর নিশ্চিত সুযোগ নষ্ট করেন নার্গিস খাতুন। বাছাই পর্বে মোট 26 গোল করা বাংলাদেশের অধিকাংশ স্কোর হয়েছে খেলার দ্বিতীয়ার্ধে। বিরতি থেকে ফিরে লিড 2-0 করে আবারও সেই আভাস দেন অধিনায়ক কৃষ্ণা রানী। ম্যাচের 56 মিনিটে আবারও আরব আমিরাতের জালে বাংলার বল। লাল সবুজের প্রতিনিধিদের হয়ে এবার স্কোর শিটে নাম লেখান ফরওয়ার্ড অনুচিং মুগিনী। কেন তাকে দেশের নারী ফুটবলের আগামীর কান্ডারি বলা হয় সেই প্রমাণই তহুরা দেন খেলার 86 মিনিটে। বদলি হিসেবে নেমে প্রতিপক্ষের জালে 1 হালি গোলের কোটা পূরণ করেন কলসিন্দুরের এই সূর্যকন্যা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে জয় নিয়ে বাছাই পর্বটা শেষ করে বাংলাদেশ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্ধারিত টাকা পরিশোধ করেও এবার হজে যেতে পারেননি অনেকে। বিমানের হজ ফ্লাইটের শেষ দিনে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। ফেব্রুয়ারি মাসে পরিশোধ করলাম, এখন আজকে আমার বিভিন্ন রকমের কথা বলতে যে দিচ্ছি দিব। ঈদুল আজহায়ও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা। 11 সেপ্টেম্বর সহ এবার সরকারি চাকরিজীবীরা ছুটি পাচ্ছেন টানা 6 দিন। সম্পদ গোপন ও পেনশনের টাকা আত্মসাতের মামলায় এক উপসচিব সহ 2 সরকারি কর্মকর্তা গ্রেফতার। নির্বাহী বিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে মন্তব্য সাবেক পিএসসি সচিবের। সরকারি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ নিবিড় করতে দেশীয় অ্যাপস আলাপন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, ডিজিটাল বাংলাদেশের পথে দেশ আরও এক ধাপ এগিয়ে গেল। এবং বিভিন্ন অভিযানে নিহতের 13 জঙ্গির লাশ মর্গ থেকে নেয়ার জন্য পুলিশকে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের চিঠি। সিরাজগঞ্জে জেএমবি সুইসাইড স্কোয়াডের 4 নারী সদস্য আটক। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।